নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজ আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে। সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প সমগ্র থেকে নেওয়া একটি ছোট্ট গল্প ভয়ঙ্কর। এটা আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মামাতো বোনের বিয়েতে যাচ্ছি পাড়াগাঁয়ে। পাড়াগা মানে ঘোর পাড়াগা। আশেপাশে না পাকা রাস্তা, না রেল লাইন। থাকবার মধ্যে আছে শুধু ধুধু মাঠ, প্রকাণ্ড একটা আকাশ মাথার ওপর। দিগন্তে ধূসর ক্ষীণ রেখার মতো দেখা যায় দূরের আরও সব পাড়াগা। ওখানে পৌঁছাবার পথ বলতে সরু এক ফালি আলপথ, নয়তো চোখ বরাবর সজা হেঁটে যাও। কোথাও খড়ের বন, কোথাও গম, ছোলা, মুসুর কিংবা ধানের ক্ষেত। মাঠের নাম শুনলেই হৃৎকম্প ওঠে। নির্বংশতলার মাঠ। কিংবদন্তি আছে ওই মাঠের কোথায় একটা গাছ আছে, তার তলায় ঠ্যাঙাড়েরা নাকি একটা মানুষকে সপরিবারে যথাসর্বস্ব কেড়ে নিয়ে তাকে হত্যা করেছিল। সেই থেকেই গাছটার নাম ওই রকম, এবং তারপর কবে যে মাঠটার নামও ওই রকম হয়ে গেছে। ছেলেবেলায় 2-4 বার মামা বাড়ি গেছি, সাবালক হয়েও গেছি। সেই মাঠের পথ বলতে যা বোঝায় তা মোটামুটি চেনা, এবং সেই সঙ্গে তার কিংবদন্তি আর ঠ্যাঙাড়ে রেদের মানুষ খুন করার কাহিনীগুলো মনে গেঁথে রয়েছে। মামার বাড়ির নাম শুনলেই আচমকা তাই বুকটা ছ্যাঁত করে ওঠে। দিন দুপুরেও দিগন্ত বিস্তৃত বিরাট মাঠটা খাঁ খাঁ করে। এত নির্জন, গাছপালা বিশেষ নেই, সে এক দৃশ্য। ছেলেবেলায় ও পথে বাবার সঙ্গে যেতে মনে হতো আমি যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি। নির্বংশতলার জন্য বুক ঢিপ ঢিপ করা ভয় অবশ্য থেকেছে, কিন্তু সে ভয়ের একটা আনন্দ ছিল। একটা সুন্দর ছোট্ট নদী মাঠটাকে দুভাগ করে চলে গেছে। বসন্তকাল আসতে না আসতে তার জল শুকিয়ে যায়। বুক ভরে জেগে থাকে সোনালি বালি, তার উপর জলচরা পাখিগুলি নেচে বেড়ায়। এক ফালে নীল রঙের জলরেখা তীর তীর করে কাঁপে, কিন্তু বর্ষায় তার রূপ হয় ভয়ঙ্কর। সারা মাঠ বন্যায় ডুবে যায়। আমি যখন মামাতো বোনের বিয়েতে যাচ্ছি তখন সবে গ্রীষ্মের শুরু। সকালের ট্রেনে স্টেশনে নেমেছি। তারপর পাকা 8 মাইল পায়ে হাঁটার ঝামেলা, তবে মন্দ লাগছিল না। সঙ্গে একটা ছোট্ট সুটকেস, কাঁধে একটা কাপড়ের ব্যাগ, বিয়ের জন্য কিছু জিনিসপত্র আছে, কাপড় চোপড়, সোনার গয়না, আরও কিছু টুকিটাকি। গ্রাম ছাড়িয়ে মাঠে গিয়ে নামতেই বুকটা একবার ছ্যাঁত করে উঠল। সামনে তাকিয়ে দেখি সেই দিগন্ত নীল প্রান্তর ধুধু করছে। তার খড়ের বন আর শস্যশূন্য মাটি ধূসর দেখাচ্ছে। কোথাও লোক নেই। অশান্ত বাতাস হু হু করে বয়ে চলেছে। সামনে যেন অথই অপার একটা সমুদ্র। অজ্ঞাত ভয়ে কয়েক মুহূর্ত গা শিরশির করলো আমার। তারপর সাহস এলো, পা বাড়ালাম। কিছুক্ষণের মধ্যে সব অমূলক ভয় কেটে গেল। হাসি পেল। কেন ভয় পেয়েছিলাম হঠাৎ? সম্ভবত ছেলেবেলার স্মৃতি আমাকে নাড়া দিয়েছিল। তখনও রোদের তাপ বাড়েনি। বাতাসের দরুন যেটুকু তাপ ছিল মোটেই টের পাচ্ছিলাম না। বিয়ে বাড়ি যাবার আনন্দে তখন আমার সবটুকু মন ভরা। প্রায় নাচতে নাচতে হাঁটছি আর চেঁচিয়ে গান করছি। কিছুক্ষণ পরে সেই নদীটা পেয়ে গেলাম। জল শুকিয়ে গেছে, সোনালি বালির চর জমেছে। যেটুকু জল বইছে তাতে পায়ে তলাটুকু ভেজে মাত্র। উঁচু পাড় থেকে মনের আনন্দে ঢালু মাটি বেয়ে যেই দৌড়ে নেমেছি, পা পিছলে হুড়মুড় করে গড়াতে গড়াতে একেবারে নদীর তলায়। ভাগ্যিস নিচেটা ছিল নরম বালিতে ঠাসা। কুস্তিগির পালোয়ালেরা এইরকম বালির উপরই কুস্তি করে দেখেছি। নিজেকে কুস্তিগির ভেবে নিয়ে একচোট হাসলাম। পরক্ষণেই চমকে উঠলাম একটা প্রচণ্ড হা 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 হাসির শব্দ শুনে। তাকিয়ে দেখে আমার চক্ষু স্থির। ওটা কি মানুষ? মস্ত কালো কুৎসিত ঢ্যাঙ্গা একটা আস্ত গরিলা যেন। কোমরের কাছে এক ফালি মাত্র নোংরা কাপড় জড়ানো, বাকি পুরো ন্যাংটা। খোঁচা খোঁচা গোবদাড়ি, ধ্যাবড়া নাক, কুতকুতে লালচে চোখ, মাথায় ঝাঁকড় মাকড় চুল, দুটো অসম্ভব লম্বাটে হাত,
মোটা মোটা হলুদ দাঁত বের করে সে বিকট হাসছে। মুহূর্তে সারা শরীর থরথর করে কেঁপে উঠল। সেখানে হাঁটু অব্দি গোলাটে পাকে ভরা জলে ডুবিয়ে সে আমার দিকে তাকিয়ে হাসছে। একটু পরে বুঝতে পারলাম সে মানুষই বটে, কিন্তু কীরকম মানুষ। লোকটা এবার জল থেকে উঠে এলো। সঙ্গে সঙ্গে কড়া ধমক লাগালাম, কে হে তুমি? হাসছো কেন? হাসবার কি আছে এতে? লোকটা আমাকে অবাক করে ঢিপ করে একটা প্রণাম ঠুকলো। তারপর বিনয় গদগদ কণ্ঠে বলল, আজ্ঞা না, হাসছিলাম না। হাসছিলে না? ফের গর্জে উঠলাম, তবে দাঁত বের করেছিলে কেন? লোকটা কাচুমাচু মুখে বলল, আজ্ঞে আপনারা ভদ্রলোক, চ্যাংড়া মাটিতে হাঁটা অভ্যেস নেই, দেখতে বড় কষ্ট হলো, তাইতে হাসলাম। কষ্ট হলে হাসে নাকি কেউ? যে বিচ্ছিরি দেশ তোমাদের, এখানে মানুষ বাস করে বলে তো মনে হয় না। এই বলে এক লাফে জল পেরিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ পিছনে পায়ের শব্দ হলো। দেখি লোকটা এগিয়ে আসছে। কোথা যাওয়া হবে হুজুর? কতবপুর। ও বুঝেছি, ওনাদের বাড়ি বিয়ে লেগেছে শুনেছি। লে বাবা, এই যে ত্রিকালদর্শী মহাপুরুষ দেখছি। বিরক্ত হয়ে শুধু হুঁ বলে হাঁটা শুরু করলাম। লোকটা কিন্তু দমল না। পিছনে তার কণ্ঠস্বর এলো, চিনতে পারবেন না হুজুর? গত বর্ষায় ভীষণ বান হয়েছিল কিনা, তাই পথ বলতে যেটুকু ছিল ধুয়ে মুছে গেছে। চলুন আজ্ঞে, পৌঁছে দিয়ে আসি। আহা, চৌধুরীরা ভালো মানুষ। এ তো বড় গায়ে পড়া লোক দেখছি। বললাম, থাক, আমি পারবক্ষণ, তুমি তোমার কাজ করো গে। লোকটা হাসলো। আমার আবার কাজ হুজুর? ওই ডবায় 2-4টে কাঁকড়া গুগলি ধরছিলাম, সে পরে হবে। আহা, ওনারা বড় ভালো মানুষ, ওনাদের কুটুম আপনি। মাছ মাঠে দিশাহারা হয়ে ঘুরবেন, খরার রোদে পুড়ে মরবেন, সেটা কি হয়? গতিক দেখে বললাম, ঠিক আছে চলো। লোকটা করজোরে বলল, আজ্ঞে না, তা কি হয়? আপনি ভদ্রলোক, আমি ছোট লোক, আপনার আগুতে আমি যেতে পারি? ছি, পাপ হবে। ওর পাপ পুণ্যের জ্ঞান দেখে আমি অবাক হব কি, বরং ক্রমশ ভীত হয়ে পড়ছি। কি মতলব ওর? সঙ্গে সোনা দানা নতুন কাপড় চোপড় রয়েছে, এই নির্জন মাঠে এমন দৈত্যের মতো লোক? সর্বনাশ, নিখাত আমি ঠ্যাঙ্গাদের পাল্লায় পড়েছি। পিছন থেকে আচমকা হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়ে গলাটা টিপে ধরবে। বুক ঢিপ ঢিপ করতে থাকলো। ভয়ে দু চোখে সর্ষের ফুল দেখছি। বারবার আর চোখে পিছনে লক্ষ্য রাখছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ওর কর্কশ থ্যাবড়া হাতটা গলায় এসে ঠেকলো। লোকটা কিন্তু অনর্গল কথা বলছে, কিছু কানে আসছে না, কিছু আসছে আবার কিছু আসছেও না। ভয়ে মনকে আক্রমণের দুর্ভাবনায় ব্যস্ত রেখেছে। লোকটা সম্ভবত এই এলাকার, কবে কোথায় কোন ভদ্রলোকের বাড়ি কি উৎসব হয়েছে তাই খবর দিচ্ছে। দেখ, আমি তৈরি আছি, অন্তত 2-4টে নখের আঁচড় না খাইয়ে এ জিনিস বেহাত করছি না। হঠাৎ লোকটা বলে উঠল, এই যে হুজুর, এই গাছটা দেখছেন, কয়েদ বেলের গাছ, এটা হলো কিনা নির্বংশতলা। ছায়ায় একটুখানি বসবেন আগে? বসুন, জিরিয়ে নিন, পথ তো এখনো কম নয়। নির্বংশতলা শব্দটা তো বটেই, সামনে সেই প্রাচীন গাছ, নির্জনতা, এই রাক্ষসের চেহারার লোক, আমার কাছে সোনাদানা, সব মিলিয়ে একটা আকস্মিক বিস্ফোরণ ঘটে গেল এতক্ষণে। অস্ফুট চিৎকার করে হঠাৎ দিশেহারা চকিত জন্তুর মতো ঘোড় দৌড় দিলাম। গ্রীষ্মকালের গনগনে রোদ্দুরে খড়ের বন, চাষ ক্ষেত, আল পাগার কাঁটা ঝোপ ডিঙিয়ে পরিত্রাহী চিৎকার করছে আর দৌড়াচ্ছি। পেছনে সেই ঠ্যাঙ্গাদের লোকটা সমানে আমাকে অনুসরণ করছে আর চেঁচাচ্ছে, বাবু বাবু, ভয় নাই, ভয় নাই। মামা তো ভাই বোনেদের ঠাট্টার হয়ে কথাটা কাউকে অবশ্যই বলিনি। ওরা ছেলেবেলা থেকে আমাকে ভীতুদের শিরোমণি বলে ডাকে। এ বয়সেও যে লেজ তুলে দৌড়াদৌড়ি করেছি, জানলে ওরা আমাকে উত্ত্যক্ত করে মারবে। বিয়ের দিন বরযাত্রীদের খাওয়া দাওয়া চুকতে বিকেল হয়েছে। বাইরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছি। ঝি চাকরেরা এঁটোকাটা নিয়ে প্রাঙ্গের কোলে ফেলছে।
কতগুলো কুকুর কাক সেখানে ঘুরঘুর করছে। হঠাৎ স্তম্ভিত হয়ে গেলাম। আমার সারা শরীর দিয়ে সাত করে এক ঝলক রক্ত বয়ে গেল। সেই লোকটা, বড় বড় হলুদ দাঁত, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, ঝাঁকড় মাকড় চুল, আত ন্যাংটো ঢ্যাঙ্গা ভয়ঙ্কর একটা মূর্তি। মুহূর্তের আগে আমার চোয়াল আঁটো হয়ে গেল। এখানে আমার চারপাশে অনেক লোক, ইচ্ছা করলেই ওকে পিষে মারতে পারি। ব্যাটা ঠ্যাঙ্গারে, অসম্ভব ধূর্তামি করে আমাকে অনুসরণ করেছিলে সেদিন। দৌড়ে না পালালে নির্ঘাত আমায় খুন করতে তুমি। লাফ দিয়ে বারান্দা থেকে নামলাম। তারপর আমাকে দাঁড়াতে হলো। কিন্তু লোকটা হুমড়ি খেয়ে পড়েছে এঁটো পাতাগুলোর ওপর। গোগ্রাসে এঁটো খাবারগুলো গিলছে আর এক হাতে কুকুর তাড়াচ্ছে, অন্য হাতে এঁটো পাতা টানছে। একেই আমি ভয় পেয়েছিলাম। ধিক আমাকে! গভীর দুঃখ আমাকে অভিভূত করলো। আমার সারা শরীর অবশ হয়ে গেল। চারপাশে উৎসবের আনন্দ, প্রচুর সুপেয় ভোজ্য বস্তু। আর একটা মানুষ এমনি করে এঁটো পাতার ভিতরে কুকুরের সঙ্গে লড়াই করছে। ওকে ভয় করতে নেই, ওর কাছে ভয়ের কিছু নেই। না, ভুল বলছি, ভয়ের ব্যাপার ছিল। এবার যে ভয়, তা পৃথিবীর সবচেয়ে গুরুতর ভয়। সে ভয় ওকে নয়, ওর ক্ষুধাকে। ওই রাক্ষসে ক্ষুধার কাছে পৃথিবীকে খুব অসহায় মনে হলো।